না, বানানো প্রশ্নের সাজানো উত্তর নয়, এমনকি চোখে চোখ রাখার নাটকও নয়। এখানে তীব্র প্রশ্ন আর তর্কে খুলে যাবে সব মুখোশ। না, খেলা হবে না, প্রশ্ন হবে, তর্ক হবে শীত দ্বারা সোজা রেখে। প্রতি সোম থেকে শুক্রবার রাত ঠিক 8টায় 24 আওয়ার্স টিভিতে আমার সঙ্গে দেখুন অনুপম অনলাইন, রংহীন ভাবনার রংবাজি। অফিস যাত্রা এবার আরো সহজ। এসে গেল নিবেদন করছে সিটি রাইডার। আপনার অফিস যাওয়ার পথ এবার আরো সহজ। নমস্কার, আমি অনুপম কাঞ্জিলাল। আজকের অনুপম অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সূত্র ধরে আমাদের কাছে খবর আসছে, খবর পাচ্ছি আমরা বিভিন্ন ক্ষেত্রে। অটো চালক, সাধারণ ব্যবসায়ী তারা রীতিমতো আর্তনাদ করছে, তাদের কাজকর্ম বন্ধ, তারা কাজ চায়। এমনকি আমাদের কাছে এই খবরে এসেছে বিভিন্ন হাসপাতালে একাধিক রোগী যারা রয়েছেন তাদের পরিবারের লোক অনেক ক্ষেত্রেই তাদের নিয়ে যাচ্ছেন না কারণ নিয়ে গিয়ে তাদের সংস্থান দেবার বা তাদের খাওয়ার দেবার মতো অবস্থা তাদের নেই। অনেকেই বলছেন এই ভয়াবহ অবস্থাটা তৈরি হয়েছে করোনার সাথে যুঝতে এবং যে প্রক্রিয়াটা রাজ্য প্রশাসন কিংবা দেশের নানাবিধ প্রশাসন নিতে শুরু করেছেন, লকডাউন। এই লকডাউন একটা ভয়ঙ্কর আর্থিক সমস্যা তৈরি করছে, বিশেষ করে নিম্নবিত্ত মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর অসহায় অবস্থা। যাদের বাইরে না বেরোলে রুজি রোজগারের সংস্থান হয় না, তারা এই অবস্থায় ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়েছেন। আমরা ঠিক এই বিষয়টাকে সামনে রেখে এই আলোচনাটা করতে চাই, কারণ গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই রাজ্যে লকডাউন হচ্ছে না। শুনতে আশ্চর্য লাগলেও তিনি এভাবেই বলেছেন। তিনি বলেছেন না, আমরা কোনো লকডাউন বা কারফিউ করছি না। তাই বুঝি? আমাদের প্রশ্ন তাহলে গোটা বিষয়টা যেখানে রয়েছে, অফিস কাছারি বন্ধ, বাজার হাট বন্ধ, গণপরিবহন বন্ধ, তাহলে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, কি বলবো এটাকে? আর সাধারণ মানুষের যে অসহায় আর্তনাদ বারবার সামাজিক মাধ্যমে, সংবাদ মাধ্যমে ফুটে উঠছে, সেটারই বা দায় কে নেবে? আসলে এই কথার মার প্যাচে লকডাউন নয়, কড়াকড়ি ব্যবস্থা, কথার মার প্যাচে ভয়াবহ যে সমস্যা সেটাকে এড়িয়ে যাওয়ার প্রয়াস হচ্ছে না তো? আমি ঠিক সেখানেই প্রশ্নটা তুলতে চাইছি ঠিক এই মুহূর্তে আমাদের প্রশাসনের যারা রয়েছেন তাদের কথা আরও একটু দায়বদ্ধ হওয়ার দরকার ছিল। আমাদের মনে হয় আমাদের প্রশাসনের শীর্ষে যারা বসে রয়েছেন তাদের গোটা বিষয়টা আরও বেশি সংবেদনশীল, আরও বেশি মানবিকতার সাথে বিচার করার দরকার ছিল, কারণ সত্যি একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। আমরা এই প্রশ্নটাও তুলতে চাইব যে লকডাউন বা ঘরবন্দি করবার প্রক্রিয়া, তার মাধ্যমে সংক্রমণকে আদৌ কমেন? চিকিৎসকদের একটা অংশ, সবাই নয়, একটা অংশ কিন্তু বলছেন যে না, এভাবে কমে না, বরং দরকার আরও বেশি টেস্ট করানো, আরও বেশি স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করাটাই এক্ষেত্রে অনেক বেশি দরকার। অনেকেই মনে করছেন যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে লকডাউনে, সেটা একান্তই রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত, তার সাথে স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই। আমরা ঠিক এই প্রশ্নগুলোকে নিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ সত্যি চারপাশের অবস্থাটা খুব ভয়াবহ। আমাদের মনে হচ্ছে মানুষ, একেবারে নিম্নবিত্ত মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। তাদের কথাগুলো, তাদের প্রশ্নগুলো তুলে আনা জরুরি। এই মুহূর্তে আলোচনার জন্য যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অতিথি হিসেবে, আসুন প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে সন্দীপা চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন সাংবাদিকতা করা উদয় বসু, এবং আমাদের সঙ্গে রয়েছেন সমাজকর্মী ডক্টর উজ্জয়িনী হালিম। আমি আপনাদের সবার কাছেই আসবো। আমাদের সঙ্গে সংযুক্ত হবার কথা একজন চিকিৎসকের, আমরা চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো আমরা সংযুক্ত করতে পারবো। কিন্তু আমি যে বিষয়টার উপরে আজকে আলোচনা করতে চাই, যে এই যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, লকডাউন নয়, তাহলে এই যে ভয়াবহ চিত্রটা, এটা কেন? আমরা কি কোথাও আসলে কথার মার প্যাচে বাস্তবটাকে একটু বাস্তব থেকে একটু চোখ ঘুরিয়ে রাখতে চাইছি? আপনাদের সবার কাছেই আসবো, তবে তার আগে আমি দেখাতে চাইবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছেন যে না, আমরা লকডাউন, রীতিমতো ধমক দেওয়া শুরু বলেছেন যে কেউ লকডাউন বা কারফিউ বলবেন না, এটা লকডাউন বা কারফিউ না, এটা একটু কড়াকড়ি ব্যবস্থা। আমরা শুনে নেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, তারপর আমি আমাদের
যারা বক্তা আছেন, যারা অতিথি আছেন, তাদের বক্তব্য শুনবো আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন। আমরা জুন মাসের 15 তারিখ পর্যন্ত লকডাউন নয়, এই যে বাধা নিষেধগুলো রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত সব ক্লোজ থাকবে। বাদবাকি আমরা টাইমিং বলে দিয়েছি, 10টা থেকে সকালবেলায় যেমন 7টা থেকে 10টা বাজার খোলা থাকবে, যেমন মিষ্টির দোকান 10টা থেকে 5টা খোলা থাকবে, আমাদের সোনা বা শাড়ির দোকান যেমন 12টা থেকে 3টে খোলা থাকবে। যে নিয়মগুলো ছিল যা সেগুলোকে মেনটেন করেই, আর শুধু জুট ইন্ডাস্ট্রির জন্য 40% করা হয়েছে 30-র জায়গায়। আর কনস্ট্রাকশন ওয়ার্কার বা অন্যান্যরা যারা কাজ করছে তারা যদি ভ্যাকসিনেশন করে নিয়ে যদি করে তাহলে আমাদের আপত্তি থাকবে না, কিন্তু সেখানে প্রোভাইডেড তাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে থাকতে দিতে হবে। এইটা করে গভর্নমেন্টের মতো নোটিফিকেশান বের করবে যাতে উল্টোপাল্টা না হয়। আর 15 পর্যন্ত এই বাধা নিষেধটা চালু থাকবে। প্লিজ দয়া করে আপনারা লকডাউন বলবেন না বা কারফিউ বলবেন না। আগেরবারে আমি দেখেছি কেউ কারফিউ লিখে দিলেন, কেউ আবার লকডাউন বলে দিলেন। কারফিউ আইনটা তো আলাদা আইন, লকডাউন আইনটাও আলাদা আইন। আমরা প্যান্ডামিক সিচুয়েশনে যে বাধা নিষেধ জারি করছি গভর্নমেন্টের বিজ্ঞপ্তি অনুযায়ী সেটা বলবে যে বাধা নিষেধ জারি থাকছে 15 জুন পর্যন্ত। এবং একটা আপনাদের ধন্যবাদ জানাবো যে কোভিড কিছুটা হলেও কমেছে। এই যে আমরা বাধা নিষেধগুলো জারি করেছি, মানুষের তো সহযোগিতা করছেন এবং মানুষ নিজেও নিজেকে রক্ষা করছেন, ফলে কিন্তু কিছুটা হলেও কমেছে, এটা একটা স্বস্তি। এবং যেহেতু কিছুটা হলেও কমেছে তাই আমরা আরেকটু টাইম নিচ্ছি, এই যার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো। তবে ইকোনমি যাতে ডিস্ট্রয় না হয় সেই জন্য ইকোনমি যেগুলো চলছে, এসেন্সিয়াল কমোডিটিস চলবে, অনলাইনে যা চলার চলছে, ইন্ডাস্ট্রিও চলছে, সবই চলছে, বাট একটা লিমিটেশনের মধ্যে দিয়ে। বললেন প্রথমে নিজেই কিন্তু লকডাউন বলে ফেলেছিলেন, তারপরে শুধরে নিলেন এবং তারপর অন্যকেও সাবধান করে দিলেন, দয়া করে কেউ লকডাউন বলবেন না, কারফিউ বলবেন না, কারণ সেটা নাকি আলাদা আইন। ঠিক এখানেই আমাদের প্রশ্ন যে সত্যি কি তাই? লকডাউন তাহলে কাকে বলে? যেভাবে তিনি বললেন সকাল 10টা পর্যন্ত দোকান বাজার খোলা থাকবে, তারপরে অনলাইনে সব কিছু চলবে। অনলাইনে চলবে আমরা জানি, অনলাইনে চলেও, অন্যান্য সময়ও চলে, কিন্তু যে অটো চালকরা, যে রিক্সা চালকরা, যারা দৈনন্দিন বাড়িতে থেকে না বেরোলে যাদের রুজি রোজগার হয় না, তাদের কথা কী হবে? তাদের কথা কে ভাববে? নিশ্চয়ই সংক্রমণের সাথে লড়াই করতে হবে, তার জন্য কিছু ব্যবস্থাও নিতে হবে, কিন্তু এই মানুষগুলোর কথা কিভাবে ভাববে? আর তাছাড়া এভাবে ঘরবন্দি করে রেখে সংক্রমণ ঠেকানো যায় সে ব্যাপারে তো চিকিৎসকদের একটা বড় অংশই দ্বিমত পোষণ করছেন। গোটা বিষয়টা কি খুব ভাবনা চিন্তা পরিকল্পনা মাফিক নেওয়া হয়েছিল? আমরা জানি যে জনসভায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন তিনি লকডাউন করেননি, কেন্দ্রীয় সরকারের দিকে ইঙ্গিত করেছিলেন। এখন কি সেই জন্যই আমাদের প্রশ্নটা আসছে যে সেই জন্যই কি এই শব্দটাকে একটু অন্যরকমভাবে বলতে হচ্ছে? নিজেই বলে ফেলছেন যে লকডাউন 15 জুন, তারপরে বলছেন লকডাউন নয়, আসলে তার মতো করে বাধা নিষেধ বা একটু কড়াকড়ি ব্যবস্থার কথা বললেন। আমাদের অনেকগুলো সন্দেহের জায়গা। সবচেয়ে বড় কথা দায়বদ্ধতা, প্রশাসনিক দায়বদ্ধতাকে সত্যি পালন করা হচ্ছে। আমরা যখন আজকে এই অনুষ্ঠান করছি তখন জানিয়ে রাখি চিকিৎসকদের একটা বড় অংশ, সাহিত্য জগতের থেকে, সাংবাদিক মহল থেকে একটা বড় অংশ কিন্তু প্রশাসনের কাছে একটা চিঠি পাঠিয়েছে, যাতে তারা আবেদন করেছে এই লকডাউনটা শিথিল করা হোক বা এই বাধা নিষেধটা শিথিল করা হোক, কারণ এতে একটা বড় অংশের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ কোথাও বোধহয় সাধারণ মানুষের এই অনীহাটা, এই যে বন্ধ করে রাখার প্রতি যে অনীহা, সেটা বাড়ছে। স্বাভাবিক, কারণ জীবনযাপনের প্রশ্ন, বেঁচে থাকার প্রশ্ন। আমি আলোচনার জন্য আসবো, প্রথমেই আসবো, আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সন্দীপা চক্রবর্তী। সন্দীপা একেবারে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে রয়েছেন। ইতিমধ্যেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ডাক্তার পূর্ণব্রত গুণ, তাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত। সন্দীপা, আমি যেটা আপনার কাছে জানতে চাইব যে এই যে যেভাবে লকডাউন নয় অথচ বাধা নিষেধ, কোথাও কি মনে হচ্ছে না? কারণ আমাদের কাছে যা খবর পাচ্ছি আমরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে খবরগুলো আসছে, একটা বড় অংশের মানুষের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। আপনারা রাজনৈতিক দলের তরফে এই বিষয়টা নিয়ে ভেবেছেন? আসলে তো বলা হচ্ছে যে এটা একটা প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, এটা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত নয়। শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা অনুপম দা।
আমার কো প্যানেলিস্ট যারা আছেন সবাইকে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুপম দা, লকডাউনটা একটা স্থায়ী সমাধান নয়। আমরা যেটা মনে করি, লকডাউনটা একটা স্থায়ী সমাধান নয়। বছরে 365 দিন কিন্তু লকডাউন করে রাখা যাবে না। আপনি যে কথাটা বললেন, যারা দিন আনা দিন খাওয়া যে ক্লাসটা আছে, যে শ্রেণীটা আছে, যেমন ধরুন আপনি অটোওয়ালার কথা বললেন, আপনি রিক্সাওয়ালার কথা বললেন। আমি ঠেলাতে আমি বলবো যারা ঠেলাতে করে ফল সবজি বিক্রি করেন, যারা ফুচকাওয়ালা, একদম। তারা কি করবেন? যারা, যে মানুষটা ঝালমুড়ি বিক্রি করে, আমাদের দিদি তো মুড়ি খেতে খুব ভালোবাসে, যে মানুষটা ঝালমুড়ি বিক্রি করে তার কি হবে? তার সংসারটা কি করে চলছে? রাজ্য সরকার ইলেকশনের আগে একটা প্রকল্প ঘোষণা করেছিল যে দুয়ারে সরকার, দুয়ারে রেশন পৌঁছে দেবে। সেই দুয়ারে রেশনটা কি পৌঁছচ্ছে নাকি সেটা মেয়ের বলা হয়েছে পৌঁছে দেওয়া হবে। ছিল, আমি বলে রাখি সন্দীপ, বলা হয়েছে যে পৌঁছে দেওয়া হবে, প্রক্রিয়া শুরু হয়েছে, বলা হয়েছে। হ্যাঁ, প্রক্রিয়া শুরু হয়েছে। এইবার আমরা তো দেখলাম যে যে রাজ্য সরকার এতগুলো বছর ধরে এই রাজ্যে প্রশাসনিক ব্যবস্থাকে সামলেছেন, তারাই আবার এখন এসছেন, মসনদে বসেছেন। এই যে প্রক্রিয়াটা ওরা যে এত বড় বড় করে যে বললো যে দুয়ারে সরকার, এখনো কি প্রক্রিয়াটা চলছে? তাহলে প্রক্রিয়াটা প্রক্রিয়াটা যে মানে কি বলবো, ফলপ্রসূটা কবে হবে? কবে সেই প্রক্রিয়াটার একটা এন্টায়ার একটা ক্লিয়ার পিকচার আমরা দেখতে পাবো? এতগুলো মানুষ আজকে এই যে লকডাউনটা করে দিল, তাহলে এই লকডাউনটা, এই যে সেকেন্ড ওয়েভের কথাটা, সেটা তো সে যে জন্য ইলেকশন সময় চলাকালীনও প্রচারেও অনেক কিছু দেখেছি আমরা হয়েছে। তো তখন থেকে সেই ব্যবস্থাটা কেন নেওয়া হলো না? ডেটাগুলো কেন বের করা হলো না যে কাদেরকে দেওয়া হবে, কারা বিপিএল আছেন, কারা এপিএল শ্রেণী আছেন, সেইভাবে কেন ক্যাটাগরাইজ করা হলো না? সেটাও একটা প্রশ্ন। আবার সেম ওয়েতে অনুপম দা, যেটা আমি বললাম সবার শুরুতে, যে লকডাউন কোনোভাবে একটা স্থায়ী একটা রেজাল্ট না এই করোনাটাকে মানে শেষ করার জন্য। এইবার ভ্যাকসিনেশন ড্রাইভ, আমি আপনাদের চ্যানেলেও একবার বলেছিলাম, এখানে আমার প্রশ্ন, আপনাদের রাজনৈতিক অবস্থান, আপনারা যদি ধরে নিই যে সরকার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসনিক, আপনারা আপনাদের রাজনৈতিক অবস্থান থেকে তো তার বিরোধিতা করবেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, সেই প্রক্রিয়াটা কত দূরে এগোচ্ছে? দেখুন, এবার কেন্দ্রীয় সরকার ভ্যাকসিনেশন ড্রাইভটাকে কেন্দ্রীয় সরকার চালনা করছে। কেন্দ্রে কারা আছেন? কেন্দ্রে কি কংগ্রেস আছে, না কেন্দ্রে তৃণমূল আছে, না বিজেপি আছে, সেটাও আমাদেরকে দেখতে হবে। পিএম কেয়ারস ফান্ডটা কারা তৈরি করেছে, কোন সরকার তৈরি করেছিল গত বছর, সেটাও আমাদেরকে দেখতে হবে। তারপর স্বাস্থ্য বাজেটে 35,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধুমাত্র ভ্যাকসিনেশনের জন্য, সেটাও দেখতে হবে। এই যে টাকাটা অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন ড্রাইভে বা ভ্যাকসিন বানাতে, সেই টাকাটা কতটুকু লগ্নি হয়েছে সেটাও দেখতে হবে। সেরাম ইনস্টিটিউটে কত টাকা দেওয়া হয়েছে, না আদৌ ইনস্টিটিউটে যে ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে সেগুলো কি আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে, না বিদেশের লোকেদের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে, এবং কারা কারা কোন কোন সায়েন্টিস্টরা ছিলেন, ভারতীয় সায়েন্টিস্ট কি কেউ ছিলেন? যদি ভারতীয় কেউ সায়েন্টিস্ট থাকেন তাহলে আমাদের জন্য সেটা সাংঘাতিক বড় গর্বের বিষয়। আমরা চাই সেই সায়েন্টিস্টরা সামনে আসুক, তারা আমাদের সেভিয়ার বা তারা আমাদের রক্ষা করতে। আপনার কাছে আসবো অনুপম, আমার লাস্ট লাইনটা আমি একটু বলে দিই, আমি শেষ করে, আমি জানি আমি একটু ইয়ে করবো, মানে একটু বেশি করে বলছি, কিন্তু ব্যাপারটা সেখানে দাদা, যে ভ্যাকসিনেশন ড্রাইভটা কেন এরকম ভাবে একটা স্লো মোশনে হচ্ছে এখন অব্দি, মানে আমি আজকেও কোভিন অ্যাপটা যখন ডাউনলোড করলাম, আমি এখন অব্দি ওটিপি পেলাম না। এই যে 18 বছর 18+ ওপরের যারা আছেন, আমাদের কি কোনো অধিকার নেই ভ্যাকসিন পাওয়ার? কোন রকম কোনো অধিকার নেই? আমরা কি বাঁচতে চাই না, বা সরকার কি চায় না আমরা বাঁচি বা আমরা একটু সুস্থভাবে থাকি? এই যে এই যে এই যে একটা কি বলবো, এই যে একটা থট প্রসেস চলছে কেন্দ্রীয় সরকারের,
আজকে রাহুল একেবারে সুস্পষ্ট গান্ধীজিও বলেছেন, পরিকল্পনার অভাব, গোটা বিষয়টার মধ্যে একটা পরিকল্পনার স্পষ্ট অভাব। পরিকল্পনা শুধু না, সেটা সদ্ভাব নেই অনুপম দা। মানুষকে জীবিত রাখার কোনো সদ্ভাব বর্তমান কেন্দ্রীয় সরকারের মধ্যে নেই। আসবো ডাক্তার পূর্ণব্রত গুণ রয়েছেন, আমি ডাক্তার গুণের কাছে জানতে চাইবো। ডাক্তার গুণ, আবারও একটা বিতর্ক উঠেছে যেভাবে লকডাউনটাকে বাড়ানো হচ্ছে, যদিও মুখ্যমন্ত্রী বলেছেন এটা লকডাউন নয়, আমরা বুঝতে পারছি না, কিন্তু একটা অংশ চিকিৎসকদের একটা অংশ কিন্তু বলছেন এইভাবে সংক্রমণ ঠেকানো যায় না, আর একটা অংশ অবশ্যই এটার পক্ষে রয়েছেন। আপনি ডাক্তার সংগঠনে দুটো, আমি যতদূর জানি দুটো ডাক্তার সংগঠনের প্রতিনিধিত্ব করছেন, আপনারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? আমাদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে, যাতে 5টা সংগঠন আছে, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন, ডক্টরস ফর ডেমোক্রেসি, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম আর শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, তাদের জয়েন্ট প্ল্যাটফর্মে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, সেই সিদ্ধান্তটা হলো যে আমরা লকডাউনের বিরোধিতা করছি। আমরা লকডাউনের বিরোধিতা কেবল আজকে করছি এরকম না, আমরা শুরু থেকেই লকডাউনের বিরোধিতা করে এসেছি। আমাদের প্রথম থেকে আমাদের বক্তব্য ছিল যে এইভাবে ভাইরাসকে আটকানো যায় না। যেটা করা উচিত সেটা হচ্ছে ট্রেস, টেস্ট, আইসোলেট। খুঁজে বার করো, পরীক্ষা করো, তাকে আইসোলেট করে রাখো। আমি 5 মিনিট সময় নেব, একটা জিনিস আপনাদের পড়ে শোনাবো। সেটা হচ্ছে যে জানেন বিখ্যাত একটা চিকিৎসা গবেষণাপত্র, কোভিড-19 কমিশন, তার যে ইন্ডিয়া টাস্ক ফোর্স, তার চেয়ারম্যান হচ্ছেন ডক্টর কে শ্রীনাথ রেড্ডি। 20 সদস্যের এই যে টাস্ক ফোর্স, যার মধ্যে কিন্তু কেন্দ্রের হেলথ ডিপার্টমেন্টের প্রতিনিধিরাও আছেন, রাজ্য সরকারগুলোর কোন রাজ্য সরকারের প্রতিনিধি আছেন, কালচারাল ডিপার্টমেন্টের প্রতিনিধিরা আছেন, তাদের নিয়ে যে টাস্ক ফোর্স, তাদের বক্তব্যটা শুনে নিন। Finally, we do not recommend a blanket national or state lockdown as opposed to localized phased restriction or closures. The experience of the past year has shown us that economic closures are most disruptive to the poorest section of society. In urban areas, daily earners, informal sector workers, and low-skilled workers are the most likely to be impoverished from disruption in economic activities. Yet, experience from other countries has shown that lockdowns do assist in bringing down transmission rates. A middle ground approach will be needed in India. We recommend that in areas of high infection rates, the focus is on breaking the chain of transmission through local actions. We recommend that advisories be issued that strongly encourage anyone that can to remain at home, white collar workers, for example, who can work from home, to do so. We also recommend that the venues that host large congregations should be closed as described above, and activities that encourage large gatherings should be banned. But restriction on the movement or work of the working urban and rural poor should be minimized and locally determined through the creation of micro containment zones in high case load areas. এটা হচ্ছে গবেষকদের বক্তব্য, কেবল আমাদের বক্তব্য না, আমরা যারা গবেষক নই। আমার বক্তব্য যে এখানে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন যদি কোনো সিদ্ধান্ত নেয়, এইগুলো প্রভাবিত হচ্ছে না, তারা নিজেদের মতো সিদ্ধান্ত, কোথাও মনে হচ্ছে না যে আসলে সংক্রমণটাকে আটকাবার ক্ষেত্রে অনেকে যেমন বলছে আসলে এই লকডাউনটা একটা হাতিয়ার, তারা একটা হাতিয়ার করছে যাতে অন্য সংক্রমণটা কম দেখানো যায়, পরিসংখ্যানগতভাবে কম দেখানোর একটা প্রক্রিয়া চলছে। অনেকেই অভিযোগ করছে যে ডাক্তার হাসপাতালে যেতে পারবেন না অসুস্থরা, এবং সেক্ষেত্রে এখন গত কয়েকদিন ধরে যে কমছে, মুখ্যমন্ত্রীও বললেন যে অনেকটা কমেছে, এটা কি ঠিক এই ধরনের কাজ বা একটা কারসাজি রাজ্য সরকারের ক্ষেত্রে উদ্দেশ্যটা কি এখন অন্তত আমার কাছে পরিষ্কার নয়। কিন্তু গতবারের যে লকডাউন, সেই লকডাউনকে কেন্দ্র করে, মানে লকডাউনের আড়ালে কেন্দ্র সরকার কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী বিভিন্ন আইনগুলোকে পাস করে নিয়েছিল, সেটা তো আমাদের জানা আছে। লকডাউনের ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে
আমাদের জানেন আপনারা যে আমাদের একটা টেলিমেডিসিনের সার্ভিস চালাচ্ছি চালু আমরা আছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম থেকে। সেই টেলিমেডিসিন সার্ভিসে যখন লোকজন আমাদেরকে ফোন করছেন, আমরা তো যখন তাদেরকে বলছি যে পরীক্ষা করাতে যান, তখন তারা লকডাউনের কারণ দেখাচ্ছে যে লকডাউনের কারণে তাদের পক্ষে গিয়ে পরীক্ষা করা সম্ভব না। এবার যদি পরীক্ষা না করা যায়, পরীক্ষা না করালে তো সংক্রমণের সংখ্যা কম দেখাবে, এবং চিকিৎসা নেওয়ার জন্য যে মানুষ হাসপাতালে যাবেন, এটা একটা দুরূহ কাজ হয়ে গেছে। অ্যাম্বুলেন্স গুলো প্রচুর টাকা করা হচ্ছে, এবং সরকারি যে অ্যাম্বুলেন্স যেভাবে পাওয়ার কথা সেভাবে সবসময় পাওয়া যাচ্ছে না। মানুষ খুব দুর্গতিতে আছে। এই দুর্গতিটাকে সরকার আরো কেন প্রলং করার সিদ্ধান্ত নিলে এটা আমাদের কাছে বোধগম্য নয়। বেশ, উজ্জয়িনী আপনি নিশ্চয়ই শুনলেন ডাক্তার পূর্ণব্রত গুণ যেভাবে বললেন যে তারা একটা টেলিমেডিসিন চালান, সেক্ষেত্রে তারা যখন ফোনে বলছেন যে ডাক্তার আপনারা দ্রুত করান, স্বাভাবিকভাবে গণপরিবহন তো বন্ধ, মানুষ যাবেন কি করে, কোথায় যাবেন মানুষ? কোথাও কি মনে হয় না একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনাটা আসলে রোগটার সাথে লড়াই করার নয়, আসলে রোগটা যাতে খুব যে বেআব্রু চেহারা নিচ্ছে সেটা যাতে বেআব্রু না হয়ে যায়, সকলের কাছে পরিষ্কার না হয়ে যায়, তার একটা প্রয়াস চলছে। তো ভয়াবহ মর্মান্তিক বিষয় বললেন, সে ব্যাপারে আমরা এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে লকডাউনে মধ্যবিত্ত, শুধু নিম্নবিত্ত বা প্রান্তিক মানুষেরা না, মধ্যবিত্ত মানুষরা প্রত্যেকে সরকারি চাকরি করেন না, যে একটা বড় সংখ্যক মধ্যবিত্ত মানুষ কিন্তু হয় সেলফ এমপ্লয়েড বা প্রাইভেট সেক্টরে কাজ করেন। আজকে কিন্তু এই লকডাউনের বাংলাটা বোধহয় কড়াকড়ি হয়ে গেছে আজ থেকে, তো এই আর কি মানে এই কড়াকড়ির ফলে বলা হয়েছে যে প্রাইভেট অফিসগুলোকেও বন্ধ রাখতে হবে। তো সেই প্রাইভেট অফিস বন্ধ আছে যখন, কটা প্রাইভেট অফিস বসিয়ে বসিয়ে মাইনে দেয় মাসের পর মাস। সুতরাং সেই ক্ষেত্রে আর মধ্যবিত্তদের আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা প্রান্তিক মানুষরা যেহেতু অত্যন্ত সমস্যার মধ্যে থাকেন তাদের কথাটা শুনি বা অন্তত চর্চায় আসে। মধ্যবিত্তরা যে সমস্যার মধ্যে পড়েন ওটা অনেক সময় চর্চার মধ্যেও আসে না, কম ধরা পড়ে। তো তারাও কখন কোন সময় নিম্নবিত্ত মানুষ প্রান্তিক হয়ে গেলেন আর মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত হয়ে গেলেন এই বিভিন্ন কড়াকড়ি বাধা নিষেধের জেরে, সেটা সেদিকে কে দেখে, সেটা একটা ব্যাপার। তবে অন্যদিকে দেখুন, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে কোট আনকোট লকডাউন চলছে, নানান রকম বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমি ডক্টর গুণ যেটা বললেন, আমি ডাক্তার নই, কিন্তু এই লেখাপড়া করতে গিয়ে দেখেছিলাম যে মাইক্রো কন্টেইনমেন্ট জোনের কথা যেটা বলছেন ওনারা, যেখানে সংক্রমণ বেশি সেইখানে কিছু বেশি বাধা নিষেধ আরোপ করা এবং অন্যদিকে জীবনযাত্রাকে যতটা সম্ভব স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করা, এইটা বোধহয় একটা মধ্যম পন্থা হতে পারে। সেইটা করতে গেলে তো ট্রেনের মতন, সাবারবান রেলের মতন পরিষেবাকে বন্ধ করা যায় না, মেট্রোর মতন পরিষেবাকে বন্ধ করা যায় না। এইটা একটা বড় কনসার্ন হয়েই থাকবে। আবার অন্যদিকে আমি জানি না এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ডাক্তারবাবুই দিতে পারবেন। যখন ট্রেন চালু ছিল, ট্রেনগুলোতে আমি সাধারণ মানুষ হিসেবে দেখেছি যথেষ্ট ভিড় হতো, সেই রকম বাদুর ঝোলা হয়েই মানুষজন যেতেন, অটোতে সেই 5 জন করে বসেই মানুষজন যেতেন। তখনও কিন্তু করোনা সংক্রমণ এরকম হুহু করে বাড়ছিল। দ্বিতীয় ওয়েভে নির্বাচনের পরে যেরকম যে পরিসংখ্যানের সামনাসামনি আমরা হয়েছি, সেটা কিন্তু তখনও দেখা যায়নি যখন প্রথমবার লকডাউনের পরে ট্রেন ইত্যাদি আবার চালু করা হয়েছিল তখন। এইটা একটা আমার অবজারভেশন। আর একটা অবজারভেশন আমি এখানে বলতে বাধ্যই হচ্ছি যে প্রথমবারের লকডাউন আর এবারের কড়াকড়ি, এই দুটোর মধ্যে হয়তো সামান্য হলেও তফাৎ রয়েছে। এখানে যদি আপনার নিজস্ব গাড়ি থাকে, যদি আপনাকে হাসপাতালে যেতে হয়, তাহলে আপনি এখন তবুও হাসপাতালে যেতে পারছেন। প্রথমবারের লকডাউনে সেটা সম্ভব ছিল না। কিছু ই কমার্স, কিছু হোম ডেলিভারি এবারে একটু বেশি ছাড় পেয়েছে, যেটা আগের বারে সম্ভব ছিল না। তো কিন্তু এই সমস্ত সত্ত্বেও, যেমন আমারই নিজে একটা ব্লাড টেস্টের রিপোর্ট আনতে কালকে হাসপাতালে যেতে হবে, আমি ভাবছি 5 বার রাস্তায় গেলে পুলিশ ধরবে, আমাকে জিজ্ঞেস করবে কেন যাচ্ছেন, এবং অনেকের ফাইন হচ্ছে, বা এরকম শুনেছি যে অনেকে নাকি ফাইনগ্রস্ত হয়েছেন, আমি নিজে হইনি। তো সেই দিকে আমরা আগেরটাকে বলেছিলাম, প্রথমটাকে আনপ্ল্যান্ড লকডাউন, যেটা হঠাৎ একদিন সারা ভারতবর্ষ জুড়ে লকডাউনের ঘোষণা করে দেওয়া হলো এবারে। এবং সেই সময় তুলনামূলকভাবে এই সময়ের তুলনায় সেই সময় আমরা এই রাজ্যে কিন্তু একটু বেশি প্ল্যানিং দেখেছিলাম, অন্তত আমার মনে হয়েছে। তখন দফায় দফায় বিভিন্ন কন্টেইনমেন্ট জোনের লিস্ট বের করে, এই কন্টেইনমেন্ট জোন এত দূর, এই কন্টেইনমেন্ট জোনকে বের করে নিয়ে আসা হলো মাইক্রো কন্টেইনমেন্ট জোন থেকে। এবারে সেই জিনিসটা দেখতে পাচ্ছি না, এবারে কোথাও একটা ব্ল্যাঙ্কেট টাইপ অফ অ্যাপ্রোচ দেখতে পাচ্ছি, ফোকাসড
অ্যাপ্রোচ আমি এখনো দেখতে পেলাম না, এবং এটা অনন্ত। আজকে দিল্লি 30 তারিখ পর্যন্ত লকডাউন, 30শে জুন পর্যন্ত লকডাউনের কথা সম্ভবত বলেছে। তো এইরকম ভাবে কতদিন চলতে পারে? এখন করোনাতে মানুষ কত মারা যাবেন, অসুস্থ হবে, নিশ্চয়ই এটা একটা বড় শঙ্কার জায়গা। আর একটা দিকে হচ্ছে মানুষ না খেতে পেয়ে মারা যেতে পারে। যেটা আমরা পাচ্ছি, আমরা যেটা বারবার করে উল্লেখ করছি, বিভিন্ন সূত্র সমাজ মাধ্যমে একের পর এক আমাদের কাছে খবর আসছে যে তারা কাতর আর্তনাদ করছে, আর্তনাদের মতো শোনাচ্ছে তাদের আবেদন। এবং তবে এই প্রসঙ্গে এই ছোট্ট একটা মানে সংবাদ এটাও বলা দরকার যে দুয়ারে রেশন প্রক্রিয়াটা চালু হয়েছে, মানে চালু হয়নি ব্যাপারটা এরকম না, এটা গত সপ্তাহে সরকার চালু করেছে। বেশ কয়েকটা 23টা 24টা দোকান থেকে দুয়ারে রেশন, এবার বলতে পারেন ওটা প্রতীকী চালু হয়েছে, সারা রাজ্যে আরো ভালো করে চালু হওয়া দরকার, কিন্তু চালু হয়েছে, এটা চালু হয়নি এখনো অপেক্ষায় রয়েছে, ব্যাপারটা সেরকম না। এবং অনেক ক্যান্টিন, অনেক দল অনেক ক্যান্টিন চালাচ্ছেন, ফুড ক্যান্টিন চালাচ্ছেন ইত্যাদি। কিন্তু এইগুলোর মধ্যেও আমি আগেও আপনাদের শোতে বলেছি, কোথাও একটা সিনক্রোনাইজড একটা এফোর্ট দরকার, যেটা সেটা নেই। বিভিন্ন সমাজের বিভিন্ন বর্গের মানুষের সাথে আলাপ আলোচনা করে লকডাউন প্ল্যানিং, যদি লকডাউনের ক্ষেত্রে যেটা বারবার ডাক্তার গুনরা বলেছেন যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা বা জনস্বাস্থ্য বিষয় জানেন যারা, তাদের সাথে একদিকে আপনার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ থাকবেন, অন্যদিকে যারা মানুষের মধ্যে কাজ করেন, যাদের মধ্যে দিয়ে বিভিন্ন বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বা কিছু সেবামূলক কাজ যারা করেন সেটা করছেন, তাদের সাথে বসে সাথে নিয়ে একটা যদি পরিকল্পনা করে করা যেত, তাহলে ব্যাপারটা অনেক বিশ্বাসযোগ্য হতো এবং বোঝা যেত যে আমাদের এই পরিকল্পনা, এর পরে আমরা এখান থেকে এইভাবে ফেজ আউট করব ব্যাপারটাকে। আর এর সাথেই যুক্ত হচ্ছে যেটা ডক্টর গুনো বললেন এবং দিদিও বললেন আগে, যে আমার অন্য পরিকল্পনাটা কি, আমার ভ্যাকসিনেশনের পরিকল্পনাটা কি? আমার তো ভ্যাকসিনেশনের কোনো পরিকল্পনাই নেই, কোনো কিছু পরিকল্পনাই নেই। স্টেটে তো 5% ভ্যাকসিনেশন হয়নি। ভ্যাকসিনেশনের এফিকেসি কি সেটা আবার আরেকটা প্রশ্ন, সেটাও ডাক্তারবাবুরা বলবেন। কিন্তু তবুও আমি যখন ধরেই নিচ্ছি যে ভ্যাকসিনেশনটাই আমার একটা লং টার্ম উপায়, তো ভ্যাকসিনেশন, কত ভ্যাকসিন দরকার, কত ভ্যাকসিন অর্ডার হয়েছে? 18 থেকে 44 বাদ দিন, যারা ফার্স্ট ডোজ নিলেন তারা কবে পাবেন? তারা দ্বিতীয় ডোজ পাচ্ছেন। এবং যারা ফার্স্ট ডোজ নিলেন, এটাও আমার সায়েন্টিফিক কমিউনিটির কাছে একটা প্রশ্ন, সেই রিসার্চটা কোথায় যে ফার্স্ট ডোজ নেওয়ার পরে কত পার্সেন্ট লোকের কতটা আপনার অ্যান্টিবডি তৈরি হয়েছে যে সেকেন্ড ডোজটা একটা নির্দিষ্ট পরে নেওয়া যায়? এখন তো শুনছি ভ্যাকসিন ককটেলও সম্ভব। সুতরাং কি সম্ভব কি অসম্ভব এটা নিয়ে আমরা এমন বিভ্রান্তির মধ্যে রয়েছি। আমি আসবো আপনার কাছে আবারও। উদয়দা রয়েছেন। উদয়দা দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, গোটা প্রেক্ষিতে যদি দেখেন ঠিক এই মুহূর্তে, আপনি গতবারও দেখেছেন এবারও দেখছেন, কোথাও কি মনে হচ্ছে আসলে যে সমস্যাটা রয়েছে, সমস্যার মোকাবিলা না করতে পেরে একটা ঢাকা দেওয়ার প্রয়াস হচ্ছে, সেই জন্য এইরকম চটজলদি লকডাউন বা কড়াকড়ি ব্যবস্থার কথা বলা হচ্ছে? হ্যাঁ, তো ঠিকই বলেছ। আমি বলছি যে প্রথমে আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলি। উনি যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের মধ্যে রয়েছে স্ববিরোধিতা, দিশাহীনতা এবং অসহায়তা। আমি এটা ব্যাখ্যা করি। উনি বলছেন যে দেখো কিরকম স্ববিরোধিতা। একবার বলছেন যে মিষ্টির দোকান নাকি বিকেল 5টা অবধি চলবে। তা এটা কি করে আবিষ্কার হলো যে মিষ্টিটা এত প্রয়োজন কোন ঘন্টা পর্যন্ত ছাড় দেয়া যাবে? এটা একটা স্ববিরোধিতা। আচ্ছা, উনি বলছেন যে যারা কনস্ট্রাকশন কর্মীরা আসবেন তারা ভ্যান দিয়ে যদি আসতে পারেন তবেই আসতে পারবেন এবং টেস্ট রিপোর্টও চাই। আচ্ছা, এই ভ্যাকসিনেশনটা কারা করবে? সরকার করবে তো। তা এরা ভ্যাকসিন তো নেই, 2 কোটি ডোজ দরকার মিনিমাম। সেখানে 3% ভারতবর্ষে 3% ভ্যাকসিন নেই, অর্থাৎ 97% দেশের মানুষ ভ্যাকসিনেশন পায়নি। তারপরে এর মধ্যে চলছে ভ্যাকসিনের ব্যবসা চলছে, 700, 800, 1200, 2000 টাকা পর্যন্ত পড়ছে প্রাইভেটে। কেন্দ্রীয় সরকার হাত তুলে দিয়েছেন, 50% দেবেন বললেন রাজ্য সরকারকে। এবার তারা বিদেশে, উনি পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন বাজার করতে, ইউএসএ তে উনি রয়েছেন এখন। এস জয়শঙ্কর 24 তারিখ থেকে 5 দিন ধরে ইউএসএ রয়েছেন, বাণিজ্য করছেন। সেখানকার আমেরিকান কোম্পানিগুলোর থেকে ভ্যাকসিন নিয়ে যদি সামাল দেওয়া যায়। কিন্তু এটা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। গেছে তখন আমেরিকা, ইউরোপ,
জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া তারা সব অর্ডার দিয়ে ফেলেছে সেখানে। এবং সেই আমেরিকান কোম্পানি ফাইজার, আমি নাম করছি না, ফাইজার বলো বা মডার্না যাই বলো, জনসন এন্ড জনসন, এরা সকলের 2021-22 পর্যন্ত অর্ডার ভর্তি ফুল হয়ে গেছে। এটা দেবেন কোত্থেকে? তাহলে গোটা ব্যবস্থাই হচ্ছে সম্পূর্ণ দিশাহীনতা। এরপরে আসলে কেন সমস্যাটা হলো, আসলে এই লকডাউনের ব্যাপারটা বলি। উনি নিজেই বললেন লকডাউন, আসলে ফ্রয়েডিয়ান স্লিপ হয়ে গিয়েছিল। উনিও জানেন লকডাউনই কার্যত করছেন, তো সেটা তো বলা যাবে না, স্বীকার করা যাবে না, উনি নিজেকে সংশোধন করে দিচ্ছেন। আসলে হচ্ছে এই ব্যাপারটা কি, প্রথম থেকে এই 1 বছর ধরে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ হারালেন, কোটি কোটি মানুষ যন্ত্রণায় কাতরে চলেছেন, এখনো প্রাণ চলে যাচ্ছে। অবস্থায় মানুষের কাছে সরকারের, দেশের দায়িত্ব কি, সারা বিশ্ব জুড়ে এই ভাবনাটা চলছে। এই ভাবনার মধ্যে দুটো জিনিস আছে। প্রথম একটা ভাবনা হলো যে জীবন আগে না জীবিকা আগে, এই একটা স্কুল অফ একটা থিওরি চললো, অর্থাৎ আমরা জীবনটাকে বাঁচাবো, জীবিকা নয়। এরপরে কি আর একটা থিওরি এলো যে না, জীবন তো বাঁচাবো, যদি জীবিকাই না থাকে, না খেয়েই তো মারা যাবে, তাহলে জীবিকাটাও তাহলে দরকার। তাহলে এই উভয় সংকটে পড়লেন সারা বিশ্ব জুড়ে। আমাদের দেশ তো বটেই একেবারে হতদরিদ্র দেশ, যে জীবন বাঁচাবো না জীবিকা, শাকের করাতের মধ্যে পড়লেন। এবং সে পড়ে কি হলো, নিজেদের যে পাপ করেছেন, কিন্তু ভারতবর্ষের সরকার, এই মুহূর্তে তো দরকার যা পরিকাঠামো আছে, আমাদের যা ব্যবস্থা আছে সেটা দিয়ে মোকাবিলা করতে হবে, সেটার পরিকল্পনা করা। আমি ওইদিকে আসছি, ওইদিকে আসছি। অসহায়তা কেন বললাম না, এই পরিকাঠামো দিয়ে কিচ্ছু করা যাবে না। ডাক্তারবাবু বললেন যে ট্রেস করা, টেস্ট করা, আইসোলেট করা কোনোটাই সম্ভব নয়। কারণ কি, এরা এই যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে 47 সালের পর থেকে পাপ করে চলেছে সমস্ত সরকার, যে কোনো দলই হোক। স্বাস্থ্য বাজেট কত আছে? 2%, 1% অফ জিডিপি। এই পয়সা দিয়ে জনস্বাস্থ্য রক্ষা করা যাবে? কখনোই না। এই কথাটা বারবার ডাক্তার গুন্ডা এই প্রসঙ্গটা বারবার তুলেছেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি, জনস্বাস্থ্যর দাবি, এটা ওনারা বারবার করেছেন। প্রসঙ্গক্রমে আপনাকে জানিয়ে রাখি। একদম। এবং একেবারে আমি তো বলি, ওদের কাছ থেকে আমরা এই সমস্ত তথ্য জানছি, আরো আমরা দেখছি, ওরা তো এর বিশেষ করে মানে সোচ্চার হয়েছেন এই ব্যাপারে। এবার দেখো, আমি কেন বলছি যে অসহায়তা শুধু তাই নয়, এর সঙ্গে একটা চাতুরি চললো। চিফ মিনিস্টার যেটা বললেন, কতটা চতুর ভাবে ওর যে অপদার্থতা ঢাকার চেষ্টা করলেন। উনি কি বললেন? উনি বললেন যে না না, আমি তো জীবিকাকে আমি তো বানচাল করে দিচ্ছি না, মানুষের তো খোলা রাখছি, তো 7টা থেকে 10টা তারা দোকান বাজার করবেন। আচ্ছা, তারপরে যাবেন কোথায়? আমরা আলোচনা করেছি যে মানুষ 7টা থেকে 10টা যারা কাজে বেরুলো, আমি ধরলাম একেবারে কন্ট্রাক্টর থেকে শুরু করে যারা দিন আনি দিন খায় মানুষগুলো, তারা তো বেরোলেন সকাল 7টায় কাজ করতে, 10টার সময় চলে গেল, কোনো যানবাহন নেই, বাড়ি ফিরবেন কি করে? তাহলে লকডাউনই তো হলো আসলে ভাবের ঘরে চুরি। উনি জানেন, আমি লকডাউন বলি তাহলে পরে মানুষকে খেতে দিতে পারবো না। আগের বার কিছু খাবার ব্যবস্থা করেছিলেন, এবারে সেটাও নেই। নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি বাড়ি বাড়ি তাদের খাবার পৌঁছে দেবো। একদম সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যারা পরিকল্পনাহীন বা কিংবা ডাক্তারদের সঙ্গে, চিকিৎসকদের সাথে আলোচনা না করে এই ধরনের ঘরবন্দি করবার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা নির্বাচনের আগে যেভাবে জনসমাবেশ ঘটিয়েছেন, যেভাবে জনসভা করেছেন, রোড শো করেছেন আমাদের রাজ্যে শাসক দল, সব রাজনৈতিক দল, তখন তাদের তো একবারও মনে হয়নি মানুষের সংক্রমণ বাড়বে। এই প্রশ্ন তো উঠবেই। আমি ঠিক এই প্রশ্নটা নিয়ে আসবো সন্দীপার কাছে। আসলে সন্দীপা, রাজনৈতিক দলগুলো কি তার দায়বদ্ধতা ক্রমশ ভুলে যাচ্ছে? এখানে আমি সব রাজনৈতিক দলকেই বলছি। কিছু ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের সচেতন হওয়া উচিত। এবার আমি কাকে ফলো করব? আমি ফলো করব আমার দেশকে যে চালাচ্ছে, আমার শিপ অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ কে? আমার প্রধানমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো আমি অন্য দলের হতে পারি, কিন্তু আমার প্রধানমন্ত্রী তো, এই দেশের প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী, এই বাংলার মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী। তো আমার প্রধানমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী কোন দিকে যাচ্ছে, কোন দিশা বাংলার মানুষকে দেখাচ্ছে, এইবার শুধু যদি আপনি বলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল অসচেতন ভাবে কাজ করছে,
সেখানে বলবো তাহলে নির্বাচন কমিশন কি করছিলেন? নির্বাচন কমিশন কেন ডাক্তারদের সাথে, বৈজ্ঞানিকদের সাথে, যারা এক্সপার্টরা আছেন তাদের সাথে আলোচনা না করে কেন এই ইলেকশনের কথাটা তুললেন বা কেন ইলেকশনের কথাটা বললেন? কেন এইভাবে একটা কাণ্ডজ্ঞান শূন্যহীন একটা মানে প্রচারের জন্য অ্যালাউ করলেন? কোন কারণে? আমরা যখন খবর পেয়েছি, আমরা যখন টের পেয়ে গেছি যে বাংলার ইলেকশনে যে সেকেন্ড ওয়েভটা অলরেডি ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে আমরা সব রকমের প্রচার থেকে আমরা নিজেদেরকে বিরত করে নিয়েছি। কিন্তু কেন্দ্রীয় সরকারের যে দলটি আছে, যে পলিটিক্যাল পার্টিটি আছে, তারা কি বিরত থেকেছে? একটা মানুষের মধ্যে একই অঙ্গে কত রূপ থাকতে পারে? অনুপম দা এখানে স্টেজে দাঁড়িয়ে বলছেন, বিজেপির স্টার ক্যাম্পেইনার, যে এত লোক দেখে উনি আপ্লুত হয়ে গেছেন। আবার পরদিন ভার্চুয়াল মিটিং এ সেই ব্যক্তিটি প্রধানমন্ত্রী রূপে এসে মাস্ক পরে, ভার্চুয়াল মিটিং এ মাস্ক পরে উনি বলছেন, উনি ডাক্তারদেরকে সম্বোধন করছেন, উনি বলছেন ডিএম দের সাথে মিটিং করেছেন, উনি বলছেন সিএম দের সাথে মিটিং করেছেন। ঠিক আছে, এবার উনি তো সবসময় নিজের মন কি বাত করে যাচ্ছেন। এটা শুনতে খারাপ লাগলেও হ্যাঁ, উনি কারোর কথা শোনেন না, যেই কারণে একটা ভাইরোলজি মানে যে জীবাণুবিদ্যার যে ইয়েটা আছে, ডক্টর গুণ ভালো করে বলতে পারবেন, সেখান থেকে একজন যিনি সায়েন্টিস্ট আছেন উনি নিজে পদত্যাগ করে বললেন যে প্রধানমন্ত্রী কারোর কথা শোনেন না, উনি শুধু নিজের কথাই শোনেন, নিজের কথাই বোঝেন। তো আমি যদি এক্সপার্ট থেকে যদি আমি সলা পরামর্শ না করি আমার দেশের মানুষকে কিভাবে রক্ষা করতে হবে, এই যে তারাই তো আমাকে ভোটটা দিয়েছে, এই যে 303টা এমপি আমি পেয়েছি, আমি এই দেশের লোকেদের বদান্যতাতেই তো পেয়েছি, তাহলে আমি কেন সেই সব যারা গঙ্গাতে যে লাশগুলো ভেসেছে সেইগুলোও কিন্তু বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোটটা দিয়েছিলেন অনুপম দা। যারা অক্সিজেন না পেয়ে মারা গেছে তারাও বোধহয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোটটা দিয়েছিল। আমি আসবো সন্দীপা, রাজনৈতিক চাপানুতর নয় বোধহয়। মাইক্রো কন্টেনমেন্ট জোন নিয়ে ডক্টর গোন বা উজ্জয়িনীদি যে কথাটা বললেন, এই মাইক্রো কন্টেনমেন্ট জোনের কথা যেদিন রাহুল গান্ধীজি বলেছিলেন তার পরের দিনই কিন্তু ওনাকে নিয়ে অনেক হাস্য কৌতুক করা হয়েছিল। শুধু তাই নয়, গত বছর ফেব্রুয়ারি মাসে যখন বলা হয়েছে সুনামি কোনো ঢেউ না, এটা একটা মানে কোভিড কোনো সুনামি না, এটা একটা ঢেউ, মানে কি বলে ঢেউ না সুনামি হয়ে আসছে, তখনও কিন্তু বলা হয়েছিল যে জাতীয় কংগ্রেস নাকি দেশের সাধারণ জনগণদের মধ্যে নাকি একটা ভয় ভীতি ঢোকানোর চেষ্টা করছে। আজকে কিন্তু ডাক্তাররা বলছেন, বৈজ্ঞানিকরা বলছেন, এক্সপার্টরা বলছেন, সেটা আলোচনা হয়ে গেছে, অবশ্যই অবশ্যই সেটা তো আলোচনা হয়েছে যে প্রথমেই গোটা বিষয়টাকে গুরুত্ব যদি ধরা যেত। আমাদেরকে অ্যাটাক করা হচ্ছে, গুরুত্ব বোঝা হয়নি। শুধু তাই নয়, ভ্যাকসিনেশন ড্রাইভটাকে যে স্লো মোশনে না নিয়ে আরো ফাস্ট করা উচিত ছিল, 8 মাস সময় ছিল ভ্যাকসিনের অর্ডার দেওয়ার জন্য, সেটাও করেনি। কোথায় লিপ্ত ছিলেন ওনারা? ওনারা লিপ্ত ছিলেন হর্স ট্রেডিং এ, ওনারা লিপ্ত ছিলেন কোথায় গিয়ে প্রচার করবে তাতে। এইবার আমাদের সাধারণ সমস্যাগুলো যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা যদি সেইটার উপরে একটু আলোকপাত করি, আমি একটু ডাক্তার গুণের কাছে শুনতে চাইবো। ডাক্তার গুণ, ঠিক এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, গোটা দেশের যা পরিস্থিতি, তাতে কি একটা বিভ্রান্তি, যেটা উজ্জয়িনী বলছেন, সন্দীপা বলছেন, যে বারবার করে আমরা দেখছি কোনো পরিকল্পনা পাওয়া যাচ্ছে না, ভ্যাকসিন নিয়ে একটা চূড়ান্ত বিভ্রান্তি, কতদিন পরে পাওয়া যাবে, প্রথম ডোজের পরে কতদিন পরে, এটা নিয়ে এক একটা সময় এটার ফলে যেটা হচ্ছে যে সমস্যাটা কি আরো জটিল আকার নিচ্ছে না? এটা কি আমাদের শাসক, দেশের সর্বশ্রেণীর শাসকদের এই সমস্যাটা মোকাবিলা করবার ক্ষেত্রে একটা চাতুরির জন্য এই ধরনের ঘটনাগুলো বারবার ঘটছে না? অনেকে তো এই প্রশ্নটা তুলছেন। দুটো বিষয় আছে, একটা হচ্ছে যে ভ্যাকসিনেশনের যে বিষয়টা, ভ্যাকসিনেশন সমস্ত মানুষকে করা সম্ভব ছিল না, ব্যাপারটা এরকম নয়। সরকারের যদি সদিচ্ছা থাকতো, সরকারের পক্ষে কিন্তু এটা করা সম্ভব ছিল, কারণ সরকারের কাছে টাকাটা আছে, আমরা যেটা বারবার করে বলছি, সেই টাকাটা তো সরকারের টাকা নয়, সেই টাকাটা আমাদের টাকা। সেই টাকাটা আপনি মানুষকে বাঁচানোর জন্য কাজে লাগাবেন, না মানুষের উপর দমন পীড়ন নামিয়ে আনার জন্য কাজে লাগাবেন, সেটা হচ্ছে বিষয়। বারবার করে আমরা বলছিলেন যেটা আপনার, যে আমরা কিন্তু এই যে শ্রীনাথ রেড্ডির কথা আমি শুরুতেই বললাম, শ্রীনাথ রেড্ডির নেতৃত্বাধীন একটা হাই লেভেল এক্সপার্ট গ্রুপ অন ইউনিভার্সাল হেলথ কভারেজ, তারা 2011 সালে রেকমেন্ড করেছিল যে
স্বাস্থ্য খাতে সেই সময় সরকারি ব্যয় ছিল জিডিপির 1.4%, সেটাকে বাড়িয়ে 2017-র মধ্যে 2.5 করা হোক, আর 2022-এর মধ্যে করা হোক 3%। সেই সময় ইউপিএ সরকার ছিল, ইউপিএ সরকারও কিন্তু শ্রীনাথ রেড্ডির যে রেকমেন্ডেশন সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। আর বিজেপি যে সরকার, তারা এসে কিন্তু তার থেকেও একটা খারাপ অবস্থায় নিয়ে গেছে, যেখানে 2010-এ জিডিপির 4.2% খরচ হতো স্বাস্থ্য খাতে, সরকার খরচ করতো 1.4%। সেখানে 2014-র পর থেকে আমরা দেখছি যে বিজেপির শাসনকালে জিডিপির মাত্র 1%-এর আশেপাশে খরচ হচ্ছে স্বাস্থ্য খাতে, এবং এই টাকাটারও একটা বড় অংশ খরচ হচ্ছে আয়ুষ্মান ভারতের পেছনে, যার মাধ্যমে কিন্তু আসলে সরকারি যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলোকে মজবুত না করে বেসরকারি যে বিমা কোম্পানিগুলো, বেসরকারি যে হাসপাতালগুলো, তাদের হাতে টাকাগুলোকে তুলে দেওয়া হচ্ছে। তো আজ যদি সরকারি পরিকাঠামো যদি ঠিকঠাক হতো, তাহলে কিন্তু এই যে অক্সিজেনের অভাবে যে মানুষ মারা যাচ্ছেন, এই অবস্থা অক্সিজেনের অভাবেই ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সরকার শুরুতে উদ্যোগ নিল, প্রথমে হেলথ কেয়ার ওয়ার্কার এবং অন্যান্য ফ্রন্টলাইনারদের টিকাকরণ হলো, তারপরে টিকাকরণ হলো 45-এর ওপরে যাদের কোমরবিডিটি আছে। তারপর হঠাৎ করে 20শে এপ্রিল ঘোষণা করলেন নরেন্দ্র মোদী যে 18 বছরের ওপরে সবাইকে ইমিউনাইজ করা হবে। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলে দিলেন যে 50% টিকাকরণ করবে সরকার, আর 50% হবে বেসরকারি ক্ষেত্রে। সিরাম ইনস্টিটিউট তার দুদিন বাদে ঘোষণা করে দিল যে রাজ্য সরকারকে এবার টিকা কিনতে হবে 400 টাকা করে, আর বেসরকারি হাসপাতালগুলো কিনবে 600 টাকা করে। আমাদের রাজ্যে উডল্যান্ডস 1500 টাকা দিয়ে টিকা বিক্রি করছে। টিকা ইন্ডিভিজুয়ালকে রক্ষা করার জন্য না, টিকা লাগানো হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য। হার্ড ইমিউনিটি তৈরি করতে গেলে একজন দুজন মানুষ কিংবা সচ্ছল মানুষেরা টিকা নিলেন তাতে কিন্তু হার্ড ইমিউনিটি তৈরি হয় না। হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য বেশি সংখ্যক মানুষকে টিকা লাগাতে হয়। পোলিওর মতো ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন একটা প্রতিষ্ঠিত ভ্যাকসিন, মানে করোনা ভ্যাকসিনের মতো যার এফিকেসি নিয়ে কখনই কিন্তু পোলিও নির্মূলকরণের দিকে আমরা এগিয়ে যেতে পেরেছিলাম। আজ যদি 1,500 টাকা করে একজন একটা ডোজ লাগাতে পারে, তাহলে তার 2টো ডোজ লাগাতে লাগবে 3,000 টাকা। আর এইটা প্রথম ঘটনা যখন কোনো ইউনিভার্সাল ইমিউনাইজেশন, এর আগে যে ইমিউনাইজেশনের প্রোগ্রামগুলো, আমরা যে বিসিজি টিকা, পোলিও টিকা, একদম ট্রিপল অ্যান্টিজেন এখন পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, কোনো টিকাই কিন্তু পয়সা দিয়ে কিনতে হয়নি। করোনার মতো একটা মহামারী, সেই মহামারীটাকে কেন্দ্র করে সরকার ব্যবসায়ীদের ব্যবসা করার বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। আমি আজকে এটা হচ্ছে, অন্যদিকে যে বলুন, অন্যদিকে কর্পোরেট হাসপাতালগুলো চিকিৎসার নামে লুট চালিয়ে যাচ্ছে। এটা কি সরকার হাসপাতালগুলো যদি বিজেপি সরকার বলছে, এটা কি সরকার নিয়ন্ত্রণ করতে পারে না? সব ধরনের সরকার অবশ্যই পারে। বিজেপি সরকার 2017-তে একটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন তৈরি করেছিল। সেই কমিশনের তো এগুলোই দেখার কথা। কমিশনের তো এগুলোই দেখার কথা। আমার আজকে অনুষ্ঠান শেষ করতে হবে আর কিছুক্ষণের মধ্যে। আমি যেটা আমি বলতে চাইছি, একটু অনুমতি চাইছি আমি বলতে, যে সরকার বলছে এত হিউজ পপুলেশন, আমরা এরকম ভাবে এত ফাস্ট মুভমেন্টে আমরা যেতে পারবো না ভ্যাকসিনেশনের জন্য। এই 2011-তে যখন ইউপিএ সরকার ছিল, মনমোহন সিংজির সরকার ছিল, তখন একদিনে 13 কোটি লোকের ভ্যাকসিনেশন ড্রাইভ হয়েছিল একদিনে। তো তখন যদি করতে পারে, একটি ব্যাপারটা হচ্ছে সদিচ্ছা থাকা উচিত। এই যে দাদা বললেন যে সদিচ্ছা নেই, সেই সদিচ্ছাটাই নেই। সদিচ্ছাটা থাকলে এই এতগুলো মাস সময় পেয়েছে,
এবার যে সিরাম ইনস্টিটিউটের কথা বলা হচ্ছে, ওরা আমাদেরকে তো 10% ভ্যাকসিন দিল, যেহেতু সিরাম ইনস্টিটিউটটা ভারতের মাটিতে আছে। আদারওয়াইজ সিরাম ইনস্টিটিউট তো কোনো কিছুই আমাদের নেই, না সায়েন্টিস্ট আছে আমাদের, না র মেটেরিয়াল আছে আমাদের, না টাকা আমাদের দেশের লেগেছে, কোনো কিছুই নেই। শুধুমাত্র ভারতের মাটিতে বলেই তো শুধু 10% দেওয়া হলো, যেটা থেকে ফার্স্ট ভ্যাকসিনেশন ড্রাইভটা হলো, সেটা অনেকেই জানেন না। আমি আসবো খুব সংক্ষেপে। যে কথাটা বলা হলো উচ্চারণ খুব সংক্ষেপে, কারণ আজকে আমাকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। যেটা বাণিজ্যিকীকরণের সম্পর্কে একটা আশঙ্কা প্রকাশ করলেন ডাক্তার গুণ, পরিষ্কার বললেন যে এই মুহূর্তে একটা বাণিজ্য চলছে। যখন এইরকম একটা মহামারী যখন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, তখন বাণিজ্য চলছে। প্রশাসন সরকারের ভূমিকা খুব আশ্চর্যজনক বলে মনে হচ্ছে না? খুব সংক্ষেপে। না, মোটেই আশ্চর্যজনক, এটা তো হওয়ারই ছিল। বাণিজ্যিকরণের দিকেই তো আমাদের যে দেশের অর্থনীতি এবং রাজনীতির গতি সেদিকেই চলছে। হঠাৎ করে আশ্চর্য হতে যাব কেন? কিন্তু এই প্যান্ডেমিক পরিস্থিতিতে এটা অসুবিধাজনক নিশ্চয়ই, এবং অসুবিধাটাকে আরো অনেক গুণে বাড়িয়ে দিচ্ছে, সেটা তো অবশ্যই। এবং বিশেষত বেসরকারি হাসপাতালে কোভিড রোগীরা যখন ভর্তি হচ্ছেন, তাদের যে পরিমাণে বিল তাদেরকে করা হচ্ছে, তার উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। এবং সেই দিকে নিশ্চয়ই আমার মনে হয় যে কেন্দ্র এবং রাজ্য সরকারের যেমন স্টেন্ট বসানোর ক্ষেত্রে একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া রয়েছে, সেটা কোভিড চিকিৎসা ক্ষেত্রে কেন করা যাবে না? এবং আমার ধরুন আজকে যখন আমার হেলথ ইন্স্যুরেন্সও রয়েছে, সরকারি হেলথ ইন্স্যুরেন্সও রয়েছে, সেখানেও কিন্তু কোভিডে যে টোটাল বিল হচ্ছে, সেই টোটাল বিলের সবটা কিন্তু রিইম্বার্সমেন্ট হচ্ছে না, একটা বড় অংশ কেটে নিয়ে খুব কম অংশ রিইম্বার্সড হচ্ছে। তো অথচ আমি কিন্তু বছরের পর বছর প্রিমিয়াম দিয়ে যাচ্ছি এবং ক্লেম করছি না। তো এই পরিস্থিতিতে বেসরকারিকরণেই পুরো দেশ হাঁটছে, পুরো দেশকেই একটা একটা করে ইনস্টিটিউশনকে একটা একটা করে মানে যেগুলো রয়েছে আমাদের প্রতিষ্ঠান, দেশের প্রতিষ্ঠান, সেগুলোকে যখন বিক্রি করা হচ্ছে, হেলথ সেক্টরেরও বেসরকারিকরণ হয়েছে। অন্যদিকে আমরা যদি তুলনা করি, তাহলে দেখা যাবে যে সরকারি হাসপাতালে চিকিৎসা যারা পাচ্ছেন কোভিডের, হয়তো তুলনামূলক ভালো হচ্ছেন তাড়াতাড়ি, এবং ব্যয়টা কম হচ্ছে, তাদের খরচটা কম হচ্ছে। প্রশ্নটা হচ্ছে কটা সেরকম সরকারি হাসপাতাল রয়েছে? যথেষ্ট তো নেই। যথেষ্ট নেই বলেই তো অনেক মানুষকেই বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এই উজ্জয়নের এই প্রশ্নটা ধরেই যে হাসপাতাল সরকারি পরিকাঠামো নেই বলেই তো এইরকম অব্যবস্থার চিত্রটা সর্বত্র। একেবারে। এবং একটা বিষয় আমাদের দেখা দরকার যে সদিচ্ছা। হ্যাঁ ডাক্তার গুণ, খুব সংক্ষেপে। সরকারি ক্ষেত্রে এই যে বেসরকারীকরণের যে ধারা, এইটা কিন্তু শুরু হয়েছিল 91-এ। তখন আপনাদের সরকার ছিল, মনমোহন সিং ছিলেন অর্থমন্ত্রী এবং ছিলেন সময় দেওয়া যাবে না সন্দীপাকে। সময় এটা অনেক পুরনো, এটা বিতর্কের বিষয় না, ইটস আ ফ্যাক্ট যে পলিসিটা ওই সময় হয়েছিল। একদম। আমি উদয়দার কাছে শুনবো। উদয়দা, না হলে আজকে ভারত বোধহয় আজকের দিনের ভারতে থাকতো, নাহলে মডার্ন ইন্ডিয়া হতো। না হলে যদি ইন্দিরা গান্ধী সরকার আপনাদের সরকার ছিল, সেটা আমাদের সরকার ছিল না। আমি বলি যেটা এখানে সরকারের সদিচ্ছার কথা বলা হচ্ছে, সদিচ্ছা নয়, সরকার দূরভিসন্ধি রয়েছে তার। সরকার মানুষের পাশে দাঁড়াবে না। সেই জন্য কি হয়েছে, সিরাম ইনস্টিটিউটের কর্তা কি বললেন, যে তারা পরিকল্পনা হয়েছিল 3 কোটি ভ্যাকসিন তৈরি হবে, তারা করবেন। এই সময় যখন কথা চলছে, তখন সরকার, নরেন্দ্র মোদীর সরকার ঘোষণা করে দিলেন কত বছর নেই। আমরা গোটা বিষয়টা আলোচনার মধ্যে থেকে বুঝতে পারলাম একটা খুব ভয়াবহ চিত্র যে স্বাভাবিকভাবে সরকার যদি সাধারণ মানুষের পক্ষে বা পাশে না দাঁড়ায়, তাহলে মানুষ কোথায় যাবে? এই প্রশ্নটা কিন্তু আমরা বারবার তুলব, আবারও নিয়ে আসব, এবং সরকারকে আমরা অবশ্যই সাধারণ মানুষের এই প্রশ্নগুলো ধ্বনিত করতে থাকবো যে সাধারণ মানুষের পাশে সরকারকে দাঁড়াতে হবে। জনকল্যাণকামী রাষ্ট্রে এটাই নিয়ম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।